সংবিধানে বহুত্ববাদ চায় না জামায়াত। সরকার রাষ্ট্রপতির মেয়াদ 4 বছরের পক্ষে নয় দলটি। একমত দ্বিকক্ষ সংসদে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দাবি। বহুত্ববাদকে আমরা টোটালি বাদ দেওয়ার জন্য বলে দিয়েছি। প্রধানমন্ত্রী দুইবারের বেশি একই পদে থাকতে পারবেন না। পিআর সিস্টেমে নির্বাচনের কথা আমরা বলেছি। সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র রুখতে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান বিএনপির। প্রধান উপদেষ্টার মামলা বাতিল হলে বিএনপি নেতাকর্মীদের কেন নয় প্রশ্ন রিজভির। প্রধান উপদেষ্টা তাদের যদি প্রত্যাহার হয়ে যায় আর আমাদের নেতাকর্মীর নামে মামলা 60 লাখ। এই দেশের মানুষ ঠিক করবে এই দেশ কারা চালাবে, এবং সেটার জন্য নির্বাচন দরকার। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত জুড়ে ব্যাপক ধরপাকড়। গুজরাটে 1000-এর বেশি বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু। বৈদ্যুতিক গোলযোগে 2.25 ঘণ্টা বন্ধ ছিল মেট্রো রেল। হাজারো যাত্রীর চরম দুর্ভোগ। খুলনায় পাওয়ার গ্রিড বিপর্যয়, 21 জেলায় 3 ঘণ্টা ভোগান্তির পর ফিরছে বিদ্যুৎ। বৈশাখের প্রখর রোদে পড়ছে মাঠঘাট। উত্তর দক্ষিণের 11 জেলায় বইছে তাপপ্রবাহ। লোডশেডিং সহনীয় রাখতে এলএনজি ও কয়লা আমদানি বাড়ানোর পরিকল্পনা সরকারের। রাজনীতিতে যোগ দিতে এখনই উপদেষ্টার পদ ছাড়ছেন না আসিফ মাহমুদ। বলেন, নতুন দলে যোগ দেওয়ার বাধ্যবাধকতা নেই। টিআইএন নেই বলে জমা দেননি আয়কর। সংবিধানে বহুত্ববাদ চায় না জামায়াতে ইসলামী। সরকার ও রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর নয় 5 বছরই রাখার পক্ষে দলটি। ঐকমত্য কমিশন প্রস্তাবিত দ্বিকক্ষ সংসদে একমত জানিয়ে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দাবি করেছে জামায়াত। রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই ধারাবাহিকতায় শনিবার প্রস্তাব নিয়ে মতামত তুলে ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংস্কারের উদ্যোগ শুধু সরকারের নয়, বাংলাদেশের সব নাগরিকের। এর সাফল্য নির্ভর করছে দলগুলোর সদিচ্ছার উপর। রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগ সরকারের উদ্যোগ নয়, আসলে এটি বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল। 7 ঘণ্টা বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, সরকার ও রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর করার পক্ষে নন তারা, তবে দ্বিকক্ষ সংসদের প্রস্তাবে একমত। প্রধানমন্ত্রী দুইবারের বেশি একই পদে থাকতে পারবেন না। ক্যামেরাল সিস্টেম ইন দ্য ইলেকশন, সেটা হচ্ছে উচ্চ কক্ষ থাকবে, নিম্ন কক্ষ থাকবে। পার্লামেন্ট যেটা এখন যেটা আমরা যে সিস্টেমে যাচ্ছি, এটা নিম্নকক্ষ হবে এবং তারপরে আরেকটি উচ্চ কক্ষ থাকবে, যেটা কোনো কোনো দেশে সিনেট নামেও এটাকে অভিহিত করা হচ্ছে। সংখ্যানুপাতিক হারে ভোটের দাবি জানিয়ে জামায়াত বলছে, সংবিধানে বহুত্ববাদের প্রস্তাবে একমত নন তারা। আমরা শুরু থেকেই যে রিফর্মস প্রস্তাবনা দিয়েছিলাম, সেখানে পিআর সিস্টেমে নির্বাচনের কথা আমরা বলেছি। বহুত্ববাদকে আমরা টোটালি বাদ দেওয়ার জন্য বলে দিয়েছি। আমরা আরেকটা প্রস্তাব করেছি, যেটা পুরানো প্রস্তাব ছিল, সংবিধানে ছিল, যে আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করার জন্য। বৈঠকে অংশ নেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সহ 10 সদস্যের প্রতিনিধি। তারা জানান, কমিশনের সঙ্গে আরও বৈঠক হবে। আমরা প্রায় 5টা পর্যন্ত আলোচনা করেছি, আমাদের আলোচনা অসমাপ্ত আছে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহার হলে বিএনপি নেতা কর্মীদের কেন নয়, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র রুখতে দ্রুত নির্বাচন দেওয়ারও আহ্বান অন্য নেতাদের। নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু অবাধ নির্বাচনের দাবিতে 1 যুগের বেশি সময় ধরে আন্দোলনে বিএনপি। জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে ডক্টর ইউনূসের কাছে আগামী নির্বাচনের রোডম্যাপের দাবি জানিয়ে আসছে দলটি। এরই ধারাবাহিকতায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া মঞ্চের ব্যানারে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে মানববন্ধন হয়। বিএনপি নেতারা বলেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করা ঠিক হবে না। রাষ্ট্রবিরোধী সব ষড়যন্ত্র মোকাবেলায় ও দেশ রক্ষায় দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। দেশে ওই ফ্যাসিবাদ ফিরে আসবে না, ওই সীমান্তের ওপার থেকে ঠিক করে দেবে না,
কারা বাংলাদেশ চালাবে, এই দেশের মানুষ ঠিক করবে এই দেশ কারা চালাবে, এবং সেটার জন্য নির্বাচন দরকার। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন সরকারের এমন বক্তব্য বিভ্রান্তিমূলক। বিগত স্বৈরাচারী সরকারের আমলে বিএনপির বিরুদ্ধে হওয়া রাজনৈতিক মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। পেন্ডুলামের মধ্যে ডিসেম্বর না জুন, এর মধ্যে দোল খাচ্ছে কেন? এটা সুস্পষ্ট করুন, এটা কথা বলতেই পারে। আজকের যিনি প্রধান উপদেষ্টা তার উপরে হচ্ছে, দুই একজন উপদেষ্টার উপরেও নিপীড়ন নির্যাতন হচ্ছে, কিন্তু কথা হলো যে তাদের যদি প্রত্যাহার হয়ে যায় তাহলে আর আমাদের নেতাকর্মীর নামে মামলা 60 লাখ। সরকারের কয়েকজন উপদেষ্টা ও তাদের ঘনিষ্ঠদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়েও কড়া সমালোচনা করেন বিএনপি নেতারা। মোটা দড়ির মধ্যে গোটা জাতি। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায় চীনের কমিউনিস্ট পার্টি বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট আমলে 15 বছর চীনের সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব হয়নি, তবে এখন সম্পর্ক গভীর হচ্ছে। আর চীনের রাষ্ট্রদূত বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। শনিবার সন্ধ্যায় গুলশানের হোটেল ওয়েস্টিনে সফররত চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে বসে বিএনপি। বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের পেং জিউবিন এর নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে 7 সদস্য অংশ নেয়। প্রায় 2 ঘণ্টা বৈঠক শেষে চীনা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে গণমাধ্যমে ঢাকার চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নির্বাচনকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখে চীন। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। আমাদের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। বিএনপির সাথে চীনের কমিউনিস্ট পার্টি একসঙ্গে কাজ করবে। নির্বাচন নিয়ে আমরা জেনেছি এটা বাংলাদেশের জনগণের নিজস্ব বিষয়, তারাই সিদ্ধান্ত নেবে। এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট আমলে 15 বছর চীনের এই দলটির সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব হয়নি। এখন দেশটির কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক গভীর হচ্ছে, আলোচনা ফলপ্রসূ হয়েছে। চাইনিজ কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক এখন আর গভীর থেকে গভীরতর হচ্ছে। আমাদের দুই পার্টির সম্পর্ক আরও বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতে আর বৃদ্ধি পাবে। তারা সবসময় বাংলাদেশে একটা আপনার স্টেবিলিটি চায়, একটা শক্তিশালী বাংলাদেশ দেখতে চায়, আপনার সমৃদ্ধ পিপুল দেখতে চায়, এবং দেশে একটা সার্বিক একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট দেখতে। বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রাজনীতিতে যোগ দিতে এখনই উপদেষ্টার পদ ছাড়ছেন না আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেছেন, নতুন দলে যোগ দেওয়ার বাধ্যবাধকতা নেই। বিকেলে পিডিবিএফ এর নিয়োগ পরীক্ষা পরিদর্শন করে তিনি আরও জানান, টিআইএন না থাকায় আয়কর জমা দিতে পারেননি তিনি। শনিবার বিকেলে পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিএফ নিয়োগ পরীক্ষায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন। জানান, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনীতিতে যোগ দিতে এখন উপদেষ্টার পদ ছাড়ার সিদ্ধান্ত নেননি। এনসিপিতে যোগ দেওয়ার বাধ্যবাধকতাও নেই। কোন রাজনৈতিক দলে আসলে যুক্ত হব সেটা তো এখনই আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি, কিংবা কখন যুক্ত হব সেটাও এখনো আসলে অনেকটাই আনসার্টেইন। তবে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব। আয়কর জমা না দেওয়ার প্রশ্নের মুখে এর জবাব দেন উপদেষ্টা আসিফ। দাবি করেন, মিডিয়াকে চাপ দিয়ে তার সাবেক এপিএস সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। পদত্যাগ আর সরিয়ে দেওয়া তো এক জিনিস না, কিন্তু গণমাধ্যমে বিষয়টা দুঃখজনকভাবে সরিয়ে দেওয়া এসেছে। আয়কর জমা দিতে হলে তো আপনার 3 নম্বর 1 বছর আগের থাকতে হয়, তো 1 বছর আগে তো আমার 3 নম্বর নেই, স্বাভাবিকভাবে আমি একজন স্টুডেন্ট, তো আমার তো আয়কর জমা দেওয়ারও সুযোগ নেই। বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে বোর্ডের তহবিল অন্য ব্যাংকে স্থানান্তর নিয়ে নানা সমালোচনার জবাব দেন ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে থাকা আসিফ মাহমুদ। যেই ব্যাংকগুলো থেকে অর্থটা আসলে অন্য ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে, ওই ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের মানে হলুদ সংকেতমূলক ব্যাংক ছিল, মানে যেগুলো ঝুঁকিপূর্ণ ব্যাংক। তো বিসিবি কিংবা যে কোনো প্রতিষ্ঠানের টাকা, ইভেন আপনার নিজের টাকা আপনি কোনো ঝুঁকিপূর্ণ ব্যাংকে তো রাখতে চাইবেন না। পিডিবিএফ নিয়োগে বিগত সময়ে স্বজনপ্রীতি হলেও এবার স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা।
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত জুড়ে শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়। গুজরাটে অভিযান চালিয়ে 1000-এর বেশি বাংলাদেশিকে আটকের দাবি করেছে নিরাপত্তা বাহিনী। তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত জুড়ে শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়। এরই ধারাবাহিকতায় শুক্রবার অভিযান চালিয়ে 1000 বাংলাদেশিকে আটকের দাবি করেছে গুজরাট সরকার। গুজরাটের আহমেদাবাদ ও সুরাটে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয় বলে রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভির বরাত দিয়ে খবর প্রকাশ করে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। এতে বলা হয়েছে, গুজরাটের আহমেদাবাদ থেকে কমপক্ষে 890 বাংলাদেশি এবং সুরাটে 134 বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গুজরাটে এখন পর্যন্ত এটিই বৃহত্তম অভিযান বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি। গুজরাটে বসবাসরত অবৈধ অভিবাসীদের পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন তিনি। এই নির্দেশ উপেক্ষা করে রাজ্যে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের গ্রেফতারের পর নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে সতর্ক করেন। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন গুজরাটের এই মন্ত্রী। তার দাবি, গ্রেফতারকৃত বাংলাদেশিরা গুজরাটে যাওয়ার আগে ভারতের বিভিন্ন অঞ্চলে অবস্থান করেন। সেখানে তারা জাল নথি ব্যবহার করেছিলেন। বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে অনেকেই মাদক চোরাচালান ও মানব পাচারের সঙ্গে জড়িত। সম্প্রতি গ্রেফতার করা 4 বাংলাদেশির মধ্যে 2 জন আল কায়েদার স্লিপার সেলে কাজ করেছেন দাবি করে হর্ষ সাংঘভি বলেন, গুজরাটে এই বাংলাদেশিদের কার্যক্রমের বিষয়ে বিস্তারিত তদন্ত করা হবে। আটক বাংলাদেশিদের শিগগিরই নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ভারতে ও গুজরাটের বিভিন্ন অঞ্চলে তারা পৌঁছানোর জন্য যে জাল নথি ব্যবহার করতেন সেই বিষয়ে তদন্ত করা হবে। একই সঙ্গে যারা তাদের জাল নথি তৈরি করে দিয়েছেন তাদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বৈদ্যুতিক গোলযোগে 2.25 ঘন্টা বন্ধ ছিল মেট্রো রেল। হঠাৎই মেট্রো সেবা বন্ধ হওয়ায় স্টেশনে হাজারো যাত্রীর ভোগান্তি পৌঁছায় চরমে। ত্রুটি কাটিয়ে সন্ধ্যা 7:45টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। হঠাৎ বন্ধ হয়ে যায় মেট্রো রেল সেবা। প্রথম পর্যায়ে স্টেশনে 10 থেকে 15 মিনিট করে আটকে থাকে ট্রেন। এক পর্যায়ে সব যাত্রীদের নেমে যেতে বললে ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছায়। কর্তব্যরত স্টাফরা জানান, শনিবার বিকেল 5:10 বৈদ্যুতিক গোলযোগে বন্ধ হয়ে যায় মেট্রো রেল সেবা। যাত্রীদের অভিযোগ, যান্ত্রিক ত্রুটির বিষয়ে কর্তৃপক্ষ স্পষ্ট করে না জানানোয় বাড়ে ভোগান্তি। উপরে আসলাম, শুনলাম এই টিকিট যিনি দিচ্ছেন উনি বললেন যে মেন লাইনে বৈদ্যুতিক সমস্যা হয়েছে, এই জন্য আর কি মানে দেরি হচ্ছে। প্রায় আধা ঘন্টার যাবত এখানে দাঁড়ায় আছি, কিন্তু তাদেরকে জিজ্ঞেস করতেছি, তারা বলতেছে বিদ্যুৎ নেই। কিন্তু আসলে টাইমটা যদি বলতো তাহলে আমরা ওয়েট করতে পারতাম। তারা টাইমও বলতেছে না, বলতেছে কখন আসবে সেটাও বলতে পারতেছে। অফিস করে বাসায় ফিরতে যাচ্ছে, এই সময় যদি সব অফ থাকে, দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স। অ্যাটলিস্ট কোনো নোটিশ বা কিছু তো থাকা উচিত। ইভেন নিচ থেকে উপরে হচ্ছে, নো ওয়ান সেইং যে মেট্রো বন্ধ বা কিছু। ভোগান্তি আসলে একটা দেশের এত সর্বোচ্চ এত সুন্দর ট্রান্সপোর্ট যদি এভাবে হঠাৎ করে হয়ে যায়, আসলে এটা দুর্ভাগ্য ছাড়া কিছুই না। অবশেষে 2.25 ঘন্টা বন্ধ থাকার পর সন্ধ্যা 7টার দিকে আবারও চালু হয় মেট্রো রেল। টিকিট বিক্রি শুরু করে কর্তৃপক্ষ। খবর পেয়েই স্টেশনে হুমড়ি খেয়ে পড়েন যাত্রীরা। বৈদ্যুতিক ত্রুটির বিষয়ে ডিটিএমসিএল কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। বৈশাখের প্রখর রোদে পুড়ছে মাঠঘাট। তীব্র গরমে ছন্দপতন ঘটছে স্বাভাবিক জীবনযাত্রায়। অসহনীয় গরম উপেক্ষা করে কাজে ছুটতে হচ্ছে শ্রমজীবীদের। তবে প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না অনেকেই। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর দক্ষিণের 11 জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। গ্রীষ্মের আকাশে গনগনে সূর্য, চড়ছে তাপমাত্রার পারদ, অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বৈশাখের খরতাপে পুড়ছে দেশের বিভিন্ন জেলা। অসহনীয় গরম উপেক্ষা করেই কাজে ছুটতে হচ্ছে শ্রমজীবীদের। খেটে খাওয়া এসব মানুষের নাভিশ্বাস অবস্থা। একটু স্বস্তি পেতে রাস্তার পাশেই বিশ্রাম নেন কেউ কেউ। পিপাসা মেটাতে অনেকে ছুটছেন শরবত কিংবা ডাবের দোকানে। ঘরেও থাকা যাচ্ছে না, বাইরেও থাকা যাচ্ছে না, প্রচুর গরম। গরমে অনেক খারাপ অবস্থা দেখা যাচ্ছে। উপরে রোদের তাপ, নিচে হচ্ছে যে রাস্তার তাপ। হাঁটতে গেলে ফসা পড়ছে মনে হচ্ছে পায়ের, এই ধরনের। অনেকদিন ধরে বৃষ্টিও নাই, মানে মেঘলাও হয় না, যে পরিমাণ গরম। গরমের দাপটে প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না অনেকেই। প্রায় 40-এর কাছাকাছি তাপমাত্রা চলতেছে কিছুদিন থেকে। গরমটা এক্সেস বেশি হয়ে গেছে,
এই জন্য রোডে থাকাও কষ্টকর হয়ে যাচ্ছে। ছাতা ক্যারি করতে হচ্ছে, আবার হচ্ছে পানির বোতল ক্যারি করতে হচ্ছে, প্রায় হচ্ছে ক্লাসে যাচ্ছি তো অনেক ঘেমে যাচ্ছি। দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটাচ্ছে, যেমন ক্লাসরুমে যদি আমরা যাই গরমের কারণে ক্লাসরুমে আমাদের ব্যাঘাত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে রাজশাহী বিভাগ সহ দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে। কোথাও কোথাও তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। 55% আর্দ্রতা বেশি হয়, গরম অনুভূত হচ্ছে প্রচন্ড আকারে। বৃষ্টি না হওয়া পর্যন্ত এই গরম অব্যাহত থাকবে। মৃদু তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। পিএসসি সংস্কারের দাবিতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাহিন আলম, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। শাহিন, পিএসসি সংস্কারের 8 দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তর দিয়ে বয়ে যাওয়া যে রেল লাইন রয়েছে সেটি অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে জড়ো হয়ে এসে রেল লাইনের উপর তারা অবস্থান নিয়েছে। এই মুহূর্তে রেল চলাচল বন্ধ রয়েছে। মূলত পিএসসি সংস্কার সহ টোটাল 8 দফা দাবিতে তারা এই অবরোধ কর্মসূচি তারা চালু রেখেছেন এবং সারা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু একই কর্মসূচি একযোগে পালিত হচ্ছে। এখানকার যারা আন্দোলন করছেন সেই সব শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি। শিক্ষার্থীরা বলছে যে পিএসসির মতো এই গুরুত্বপূর্ণ একটি জায়গায় এখন পর্যন্ত অতীতে যারা বিসিএস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ছিলেন, অতীতের সেই সব ব্যক্তিরা এখন পর্যন্ত পিএসসিতে কিন্তু তারা আছেন এবং তারা এখন পর্যন্ত তাদের সেই সব অনৈতিক কাজগুলো করে যাচ্ছে থেকে ওই জাতীয় প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত করে ঢেলে সাজাতে হবে, এই দাবিতে মূলত তাদের এই আন্দোলনটি চলছে। আর আমরা যদি বলি যে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে এখানে খুলনা থেকে ছেড়ে আসা মহানন্দা ট্রেনটি রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল স্টেশনের কিছুটা আগে এসে তারা দাঁড়িয়ে আছেন এবং শিক্ষার্থীরা রেল লাইনের সামনে দাঁড়িয়ে তারা নানা স্লোগান দিচ্ছেন। আর শিক্ষার্থীদের আরও অন্যান্য যে দাবিগুলো রয়েছে সেগুলো যদি বলিস, তারা বলছেন যে নন ক্যাডার বিধির যে 2023 রয়েছে সেটি পুরোপুরি বাতিল করার তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি বলেছেন যে বিসিএস ভাইভায় যারা উত্তীর্ণ হয়েছে অতীতে তাদেরকে নতুন করে তাদেরকে চাকরি ফেরত দিতে হবে এবং 45তম বিসিএস থেকে মৌখিক পরীক্ষা যেন 100 নাম্বার করা হয় সেই দাবিটি তারা জানিয়েছে। তবে শিক্ষার্থীরা বলছে যে সারা দেশের সঙ্গে মিল রেখে তারা এখানে আন্দোলন করছেন। তবে এই প্রতীকীর এই আন্দোলন খুব বেশিক্ষণ তারা করবেন না, এখানে কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা তাদের দাবি জানিয়েছেন এবং রেল লাইন তারা ছেড়ে দেবেন বলে তারা বলছেন। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু এই রেল লাইন থেকে রেল চলাচল স্বাভাবিক হবে। আধা ঘন্টার মতো এই জায়গাটিতে পিএসসি সংস্কারের দাবিতে তারা রেল লাইনটিও অবরোধ করেছে। তো এ ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রেল লাইন অবরোধের সর্বশেষ খবর। পিএসসি সংস্কারের দাবিতে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এদিকে পিএসসি সংস্কার ও 46তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে ময়মনসিংহে ট্রেন আটকে বিক্ষোভ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাত 9:45-টার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বারের মোড়ে রেল ক্রসিংয়ে শিক্ষার্থীরা ঢাকাগামী অগ্নিবীণার ট্রেন আটকে দিয়ে রেলপথে অবস্থান নেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে 1 ঘণ্টা পর ঢাকা ময়মনসিংহ রুটে রেল চলাচল স্বাভাবিক হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। দেশে বাড়ছে ক্যান্সার রোগী ও চিকিৎসা ব্যয়। উন্নয়নশীল দেশে চূড়ান্ত স্বীকৃতির পর খরচ বাড়বে আরও। এমন সংখ্যা থেকে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির চিকিৎসা সহজ ও সুলভ করতে বায়োটেক পদ্ধতি নিয়ে কাজ করছে দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। তবে তা সফল করতে সরকারের নীতি সহায়তা চান তারা। দেশে দিনে নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন গড়ে 458 জন আর মারা যাচ্ছেন 319 জন। ওরাল ব্রেস্ট সহ কমপক্ষে 32 ধরনের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন তারা। এমন ভয়াবহ পরিসংখ্যানই তুলে ধরেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির চিকিৎসাকে সহজ ও সুলভ করতে বায়োটেক প্রযুক্তি নিয়ে কাজ করছে দেশীয় ওষুধ কোম্পানিগুলো, যে প্রযুক্তিতে জীবাণু বা কোষ থেকে ওষুধ তৈরি করে তা ব্যবহার করা হবে চিকিৎসায়। কেমিক্যাল ওষুধ থেকে টোটাল বিজ্ঞানটা চলে যাচ্ছে বায়োটেকে। অ্যান্ড বায়োটেক মলিকুল স্বাস্থ্যের জন্য একেবারেই অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড যেটা আমরা মাংস খাই সেটা স্পেশালাইজ ফর্ম অফ টেকনোলজি ইউজ করে সেটাকে তৈরি করা হয়। উদ্যোক্তারা বলছেন, দেশে ওষুধের চাহিদার প্রায় 98% পূরণ করে রপ্তানি বাজার ধরলেও উদ্ভাবনে এখনো পিছিয়ে তারা। এর মধ্যে আবার উন্নয়নশীল দেশের স্বীকৃতি মিললে ক্যান্সার সহ জটিল রোগের চিকিৎসায় বিদেশি ওষুধ উৎপাদনে মেনে চলতে হবে পেটেন্ট গাইডলাইন, যা বাড়াবে খরচও। এ অবস্থায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে নীতি সহায়তা চান তারা। ওয়ান ফার্মা হলো ক্যান্সারের একটা প্ল্যান্ট করলো, একটা অত্যাধুনিক প্ল্যান্ট, অনেকগুলা দেশের সঙ্গে দেশে একটা এক্সপোর্ট করার মতো এমইউ হয়েছে। মাস পিপল যেন একটু বেটার দামে, একটু কম প্রাইসে তারা ভালো হেলথ কেয়ার পায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসায় বিদেশি ওষুধের নির্ভরতা কমলে সাশ্রয়ী মূল্যে সেবা পাবেন দেশের মানুষ। এর জন্য সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগের তাগিদ তাদের। ক্যান্সার বা এই ধরনের যে জটিল ধরনের ওষুধ লাগে, যেগুলোতে সাধারণ ওষুধ দিয়ে হয় না, সেগুলোতে আমরা এখনও পিছিয়ে আছি। সরকারিভাবে এই উদ্যোগগুলোকে পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত। রপ্তানি করে যে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনেরও একটা বড় জায়গা হয়ে দাঁড়াবে। সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 1.5 শতাধিক কারখানায় 5000 ব্র্যান্ডের 8000-এরও বেশি ওষুধ উৎপাদন করে বাংলাদেশ। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা।